মধুছন্দার ভয় লিখেছেন দেবারতী মুখোপাধ্যায়। আমি প্রথম অবাক অবিশ্বাসে পর্যবেক্ষণ করতাম, তারপর মিষ্টি হেসে বোঝাতে যেতাম, বলতাম এমন করিস না। কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, আমার সব কিছু তখন দেখে শুনে গা পিত্তি জ্বলে যেতে লাগলো। আর এই কয়েকদিন ধরে তো মনে হচ্ছে মাথার মধ্যে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে যেন। রেগে গেলে আমি চিরকালই গরম আলুর পরোটা হয়ে যাই, গুম হয়ে থাকি, সহজে কাউকে সাড়া দিই না। কেউ বেশি কসলাতে এলে এমন ঝাড় দিই যে পালাবার আর পথ পায় না। সবাই তাই সেনগুপ্ত বাড়ির ছোট বউকে বেশ সমীহ করে চলে। সে আত্মীয় স্বজনই হোক কিংবা পাড়া প্রতিবেশী হোক, উত্তর কলকাতার বনেদি পরিবার। বিয়ে হয়ে আসার পর তো প্রথম রাতে এমন বিড়াল মেরেছিলাম, সবাই সিধে হয়ে গিয়েছিল। সমীর অবশ্য আজ দোকানে যাওয়ার আগে আমায় একটু ঠান্ডা করতে এসেছিল ভয়ে ভয়ে। আচ্ছা, সামনে পুজো, আকাশে বাতাসে খুশির আমেজ, এখন এত চটেছে কেন? বাচ্চা মেয়ে, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি এক দাবরানি দিয়ে বুড়োটাকে বিদেয় করে দিয়েছি। মাথা গরমের সময় জ্ঞান আমার চিরকালের অসহ্য, সেটাও এই 30 বছরে যখন ওর মাথাটা ঢোকেনি, তখন ওই পাকা চুল নিয়ে বিলুপ্ত হয়ে যাওয়াটাকে হাতুড়ি পেটাবো ছাড়া কি করব? আমার ছেলে সমন্বয়, ও তো সকালেই অফিসে বের হয়ে গেছে। সেও যাবার আগে মাকে গুম হয়ে থাকতে দেখে গেছে। মা, মাথাটাকে একটু ঠান্ডা করো বলেই বের হয়ে গেল। আমি নিরস মুখে আমার ঘরে বসেছিলাম আর নিজের ভাগ্যকে দুষছিলাম। উফ, মানুষের এত ফাটা কপালও হয়? কি মরতে যে সাত তাড়াতাড়ি বিআরএস নিয়ে বাড়িতে এলাম, তবু অফিস গিয়ে একটু একঘেয়েমিটা কাটত। এই যে কথাই বলে না, মানুষ ভাবে এক আর হয় আর এক, এও তাই। ভেবেছিলাম ছেলেটা দাঁড়িয়ে গেছে, বিয়ে দিয়ে দিই, ব্যাস, তারপর আনন্দ শুরু। তারপর থেকে শুরু হলো যত হম্বিতম্বি। আরও কত সময় দেব? বিয়ের 1 মাস পার হয়ে গেছে। পুজোর সময় কত প্রোগ্রাম করার ইচ্ছা ছিল, সব বাতিল। একটা মাত্র ছেলের বউ, কত কি শখ মনে ছিল, আর শেষে কিনা এই রকম। আমার ভাবনা শেষ হলো না, মহারানী ঢুকলেন আমার ঘরে। মা, চা খাবে? আমি এমনভাবে তাকালাম, সত্য যুগ হলে শিওর মধুছন্দা ভস্ম হয়ে যেত। যা ভেবেছি ঠিক তাই। মধুছন্দা লাল আর হলুদ মেশানো একটা শাড়ি পরে এসে আঁচলটাকে অন্য দিক থেকে পেঁচ দিয়ে রেখে ঘরে ঢুকলো। আহা, কি দারুণ কম্বিনেশন! শাশুড়ি পরে রয়েছে হলুদের উপর ফুল ফুল ছাপ, সুতির ট্রাউজার আর কুর্তি, আর বৌমা শাড়ি। আধুনিক শাড়ি হলেও তো কথা ছিল, এটা একদম বাস্তাপসা মার্কা শাড়ি। আগে অনেক বুঝিয়েছি, এবার আমি আর ধৈর্য রাখতে পারলাম না। চূড়ান্ত রেগে গেলে আমি ঠান্ডা পাথরের মতো হয়ে যাই। সেই রকমই হিমশীতল গলায় বললাম, চা বানানোর জন্য তো শেফালি রয়েছে, তোর কাজকর্ম করবার দরকার কি? শপিং টপিং কিচ্ছু করবি না? মধুছন্দা উত্তর দিল না। মুখ নিচু করে একটা পা দিয়ে অন্য পায়ের নখ খুঁড়তে লাগলো। অনেকক্ষণ বাদে মুখ তুলল। 1 গাদা শাড়ি তো পেয়েছি বিয়েতে, আর কিনবো কেন? শাড়ি ছাড়া পুজোয় আর কিছু কেনার নেই বুঝি তোর? আমি বললাম, আর তুই আবার দিনের বেলা এরকম জবরজং শাড়ি পরে আমার ঘরে আসিস কেন রে? মধুছন্দা এবার কুকড়ে গেল। একটু আমতা আমতা করে বলল, মানে বাবাকে তো জানোই, কখন দুম করে এসে পড়বে, তখন আমাকে যা তা বলবে। না হলে আমার কি ইচ্ছে করে বলো এই গরমে এই রকম জগা খিচুড়ি হয়ে থাকতে? তা বলুক না, শুনে নিবি। আমি বাবু হয়ে খাটের উপর নড়ে চড়ে বসলাম। ওকে ভালো করে বোঝাতে উদ্যত হলাম। শোন, এইখানটায় এসে বস। আরে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তখন তো দিদি শাশুড়ি, খুড় শাশুড়ি, পিসি শাশুড়ি সব মিলিয়ে একেবারে রমরমা ব্যাপার। বাড়ির বাকি দুটো বউ সারাক্ষণ পায়ে আলতা পরে কাজের মেয়েদের সাথে হি হি করছে। দুপুর হলেই সবাই পান নিয়ে বসে পড়েছে পরনিন্দার পরচর্চায়। কোনো ক্রিয়েটিভিটি নেই, কালচার নেই, তার উপর কত রকম রেস্ট্রিকশন। চারদিকে ভাসুর, দেওর, শ্বশুরেরা ঘুরে বেড়াচ্ছেন। তারপর ব্যবসার জন্য দোকান থেকে কর্মচারীরা যাচ্ছে। সারাক্ষণ নাকি মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে। মধুছন্দা ফুট করল, তুমি থাকতে মা? আমার তো বিশ্বাসই হয় না। আমি মুখটা মলিন করে বললাম, তুই ভাবলে কি করে? শোন না তাহলে, বাড়ির বউয়ের জোরে জোরে হাসা যাবে না, হাঁটা যাবে না, ঢেকুর তোলা যাবে না, এরকম হাজার একটা অদ্ভুত রেস্ট্রিকশন।
মানে শরীরবৃত্তীয় যে কোনো শারীরিক প্রক্রিয়ায় নাকি অত্যন্ত গোপনীয়, আর এই গোপনীয়তা শুধু মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য। তার উপর চাকরিওয়ালা বউ নিয়ে যাবার মারাত্মক সমস্যা। প্রথমে তো কেউ বিশ্বাসই করছিল না যে সমীর চাকরিওয়ালা বউ বিয়ে করেছে। দিদি শাশুড়ি তো ফুলসজ্জার পরের দিনই ঘরভর্তি লোকের সামনে বললেন, ওসব যা করেছো বিয়ের আগে ঠিক আছে, এখন কি আর চলে নাকি? আমাদের ব্যবসা বাড়ি, ছেলেদের খেতে আসার ঠিক নেই, 3টে বউদের দিনরাত দৌড়ে বেড়াতে হবে, বুঝলে ছোট বউ? আর সেনগুপ্ত বাড়ির বউয়ের চাকরির দরকার কি গো? এ বাড়ির বউদের কখনো রোজগার করবার দরকার পড়েছে নাকি? তার চেয়ে বড় কথা জায়রা দিদির মতো তোমার শাশুড়িও ভারী লক্ষ্মী মেয়ে, তাদের সাথে সংসারে হাতে হতে সবসময় বুঝে নিবে। আর এই বুড়িগুলোকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়াও, তারপর নাতি নাতনির মুখ দেখে আমরা স্বর্গে চলে যাই। কি বলিস মেজ বউ? বলে উনি অন্য এক মহিলার দিকে তাকালেন। মধুসন্ধ্যা আগ্রহ নিয়ে শুনছিল। আমি থামতেই বলল, তারপর কি হলো? আমি বললাম, তখন ঘরে বাড়ির লোক ছাড়াও বিয়েতে আসা আত্মীয় স্বজন মিলে প্রায় 50-60 জন লোক। সবাই দিদি শাশুড়ির কথায় হেসে সায় দিচ্ছিল, যেন বিশাল মজার কোনো কথা বলেছে। আমি মাঝখানটায় বসেছিলাম। তখনকার দিনে নতুন বউ শ্বশুর বাড়িতে এলে জড়সড় হয়ে মাটির দিকে তাকিয়ে থাকবে, ভয়ে ভয়ে কথা বলবে, 5টা কথা জিজ্ঞেস করলে একটা কথার উত্তর দেবে, তাও এত আস্তে যে সামনে যে বসে আছে সেও যেন শুনতে না পায়। সেরকম দেখতেই মানুষ অভ্যস্ত ছিল। এখানে আমি বউ ভাতের দিন সবার সাথে চোখে চোখ রেখে কথা বলেছি, তাকিয়েছি, হেসেছি, কুশল জিজ্ঞাসা করেছি। লোকজন অলরেডি আমাকে বাঁকা চোখে দেখা শুরু করেছে। শুনতে শুনতে মধুচন্দার মুখে কখন হাসির রেখা দেখা দিয়েছে। আমার পাশে এসে বসেছে ও, আমি খেয়াল করিনি। আমি বলে চললাম, দিদি শাশুড়ির হাবভাব আমি 2 দিন ধরে দেখছিলাম। সবার উপর মতামত চাপিয়ে দিয়ে নিজেকে হামবড়া দেখানোর একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে। এইবার আমি ভাবলাম, আর নয়, সবাই রয়েছে, এই তো সুযোগ, এক্ষুনি বিড়ালটা মারতে হবে। আমি মিষ্টি হেসে বললাম, ঠাকুমা, চাকরিটা কি তুমি আমায় দিয়েছিলে? মানে ইন্টারভিউ বোর্ডে আমি তোমাকে দেখিনি তো? কই, তোমায় তো দেখতে পেলাম না। মানে ইন্টারভিউ বোর্ডে তুমি ছিলে? কই, তোমায় তো দেখতে পাইনি। দিদি শাশুড়ি নিদান দিয়ে পান মুখে চিবুচ্ছিলেন। আমার কথায় কেমন হা হয়ে গেলেন। আমি ছাড়লাম না। ওহ, বুঝেছি, তাহলে নিশ্চয়ই সার্ভিস কমিশনের প্যানেলে ছিলেন। দিদি শাশুড়ি এইবার থতমত খেয়ে গেলেন। ইয়ে মানে? আমি থামলাম না মোটেই। একই রকম মিষ্টি সুরে বলে চললাম, সারা দেশে মাত্র 7 জন কেমিস্ট চেয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট করেছিল। কলকাতার ল্যাবে পোস্ট ছিল মাত্র 2টা। অর্গানিক কেমিস্ট্রির উপর টাফ রিটেন টেস্ট, 5.5 ঘন্টার ল্যাব এক্সাম, এরপর 7 জনের প্যানেলে ইন্টারভিউ দিয়ে এই চাকরিটা আমি পেয়েছি ঠাকুমা, নিজের যোগ্যতায়। আমি তাই তোমার কথা শুনে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে চাকরিটা তুমি দিয়েছিলে আমায়, যে ছাড়তে বলছো। মধুচন্দার চোখ বড় বড় করল। তুমি সবার সামনে ওই রকম বললে? তারপর কি হলো? তারপর আবার কি? আমি মুখে ওই রকমই বলছি, আর ঠোঁটে এয়ার হোস্টেস মার্কা হাসি ঝুলিয়ে রেখেছি। সেসব দেখে টেকে দিদি শাশুড়িও কনফিউজড হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কি বলবেন। তখন আমি আবার বললাম, আমার আর সমীর যখন বিয়ে হয়েছে তখন আমরা জেনে বুঝেই করেছি সমীর ব্যবসা করবে আর আমি চাকরি। আর আমার শ্বশুর ভাসুর কোটিপতি হয়েও যদি থাকে তাতে আমার কি? প্রত্যেক মানুষেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত ঠাকুমা, তাই না? তুমি চিন্তা করো না, ছুটির দিনে আমি টুকটাক রান্না ইচ্ছে হলে নিশ্চয় করব, আর তুমি সেই খেয়েই স্বর্গে চলে যেও আরামে। মধুচন্দা মুখটাকে ছানা বড়ার মতো করে রেখে তারপর আমার দিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়ল। তুমি তখনকার দিনে বিয়ের পরের দিনই এইরকম বলেছিলে, তাও আবার স্বামীর নাম ধরে ডেকে? শুধু যে বলেছিলাম তা নয়, সবটা করেও দেখিয়েছি। নিজের সম্পূর্ণ খুশি মতো জীবন কাটিয়েছি, চাকরি করেছি, শখের আঁকা গান কিচ্ছু বাদ দেইনি। যা খুশি তাই করেছি, ঘুরেছি, আবার সকলের সঙ্গে ভালো ব্যবহারও রেখেছি, সবার বিপদে পাশে থেকেছি। প্রথমে ওই দিদি শাশুড়িরা আমার উপর রেগে থাকলেও আস্তে আস্তে আমি কিন্তু সবার উপরে তাদের রেখেছি। সাজতাম, গুছতাম, হৈ হৈ করতাম, মাইনে পেলেই ওদের সবার জন্য মাসে কিছু না কিছু কিনে আনতাম। সবাই খুব খুশি হয়ে উঠত।
উনাদের জন্যে মনে করে কেই বা কি কিনে নিয়ে আসে বলো? দিদি শাশুড়ির জন্যে ভালো থান, নিউ মার্কেট থেকে চুলের তেল যখন নিয়ে আসতাম, আনন্দে উনার মুখ জলজল করত। মধুচন্দ্রা হাসি মুখে তাকিয়েছিল। শেষের দিকে তো বাড়ির কেউ এলেই উনি আমাকে ডেকে দেখাতেন, এই দেখ আমার ছোট নাত বউ বিশাল বড় চাকরি করে, আমাদের কত ভালোবাসে, কত কি কিনে দেয় জানিস? বলতে বলতে দু চোখের পাতা গর্বে চিকচিক করে উঠত। আমি নিজে দেখেছি। তারপর উনি মারা যাওয়ার সময় আমি যখন অফিস কামাই করে দিনরাত ওনার পাশে বসে থাকতাম, সেদিন তো আমার কাছে কেঁদেই ফেলেছিলেন। স্বীকার করেছিলেন যে সারাক্ষণ সবার মধ্যে বাধ্য হয়ে মেনে থাকাই ভালো নয়। নিজের ইচ্ছা দমিয়ে রেখে মুখ বুজে মেনে নেওয়াটাই কোনো কৃতিত্ব নেই। নিজের কোয়ালিটিকে ফ্লারিশ করা, মানুষকে ভালোবাসতে পারাটাই হলো আসল কথা। আসলে কি বলতো? আমি বললাম ওরা যে কেউ খারাপ ছিল না, তা কিন্তু নয়। ছোট থেকে শাসনে শাসনে সবাই বড় হয়েছে, এটাকেই ওরা স্বাভাবিকভাবে ধরে নিয়েছিল। মেয়েরাও যে স্বাধীন হতে পারে, তাদেরও যে স্বাধীন হবার ইচ্ছে থাকতে পারে, তাদের যে নিজেদের কিছু করবার ইচ্ছা থাকতে পারে, সেটা এরা ভাবার সাহসই পায়নি কখনো। আর স্রোতের প্রতিকূলে যাওয়ার সাহস তো সবার থাকে না। তাই একজন কেউ উল্টো দিকে হাঁটতে গেলেই এরা রাশ টেনে ধরতে চায়। মধুচন্দ্রা এখনও চোখ বড় বড় করে আছে। মাই গড, আমি তো ভাবতেই পারছি না মা। আমি এবার তুড়ি মেরে উড়িয়ে দিলাম। তুই যে ভাবতে পারবি না সেটা আমি তোকে এই 1 মাস দেখেই বুঝেছি রে। তোর দ্বারা কিচ্ছু হবে না, কোনো স্পার্কই নেই তোর মধ্যে। মধুচন্দ্রা কাচুমাচু মুখ করে বলল, আরে তুমি বুঝতে পারছো না, বাবার উপর যদি এই থেরাপি অ্যাপ্লাই করতে যাই তাহলে হয়তো মারধর খেয়ে যাব তোমার সামনেই। আমি চমকে উঠলাম। মারবে? তা নয়তো কি বলো? বিয়ে হয়ে যখন চলে আসছি তখনও আমাকে পই পই করে বলে দিয়েছে, শ্বশুরবাড়িতে সবসময় শাড়ি পরে থাকবি, একা কোথাও বেরোবি না। কি মুশকিল? আমি এবার বিরক্ত হয়ে উঠলাম। উনি এরকম মান্দাত্তা আমলের মানুষ বলে তো আমার কখনো মনেই হয়নি। এ যে দেখছি পুরো উল্টো। আমি চাকরি ছাড়লামই তোর সঙ্গে খাবো দাবো, ফুর্তি করব, লাইফটাকে এনজয় করবো রে। মধুচন্দ্রা এবার কাঁদো কাঁদো মুখে বলল, কি করব বলো? বাবা এরকমই। ওই যে অষ্টম মঙ্গলায় তুমি এত সুন্দর করে একটা ব্লাউজ পরে পাঠালে, আমি জানতাম গিয়েই ঝামেলা করবে। ঠিক তাই বলল, এই রকম ব্লাউজ পরে আর কোনো দিন যেন না দেখি। আমি চুপ করে গেলাম। মধুচন্দ্রা খুব ভুল কিছু বলেনি। ওর বাবা জয়ন্তদা সত্যিই একটু পুরনোপন্থী। ওরা আমাদের পারিবারিক বন্ধু বলা চলে। 2 বাড়ি বউবাজারের বড় সোনার দোকান। সেই সূত্রে কয়েকবার এবং কয়েক প্রজন্ম ধরে একে অন্যের সঙ্গে পরিচয়। ছোট থেকে আমার ছেলে আর মধুচন্দ্রাও ছিল সব থেকে কাছের বন্ধু। আমরা মনে মনে চেয়েছিলাম ওদের বিয়ে হোক। তাই ওরা নিজেরাই যখন ঠিক করলো বিয়ে করবে, আমরা তো খুশিতে আত্মহারা। জয়ন্তদা আর ওনার স্ত্রী সুলতানার সঙ্গে উৎসব অনুষ্ঠানে দেখা হলেও খুব একটা ঘনিষ্ঠতা আমার সঙ্গে হয়নি। কিছুটা আমার চাকরি সূত্রে ব্যস্ততার কারণে, আর কিছুটা আমার নিজের জন্যে। টিপিক্যাল মেয়েলি গল্প গাচ্ছা আমার কখনোই কোনোদিন ভালো লাগেনি। তাই সুলতানা যখন এ বাড়িতে আসতো তখন আমার বড় 2 যা বাকিদের সঙ্গে গল্প করতো সব থেকে বেশি। আমি ছুটির দিন বাড়ি থাকলেও বই, গান আর আঁকাউকি নিয়েই ব্যস্ত থাকতাম। আগেই বলেছি, প্রথম প্রথম লোকজন একটু বাঁকা চোখে দেখলেও মোটের উপর এ বাড়ির সবাই ভালোই ছিল, আমাকে আমার মতো থাকতে দিত। কিন্তু এখন বুঝছি 30 বছর আগে আমি যে বিপ্লব এই বাড়িতে এনেছিলাম তার ছিটে ফোটাও এখনও উত্তর কলকাতার সাবেক সুবর্ণ বণিক বাড়ির জয়ন্ত দত্তের পরিবারে প্রবেশ করতে পারেনি। মধুচন্দ্রা ভালো ছাত্রী ছিল, পড়েছে আগাগোড়া গার্লস স্কুলে, কলেজও গার্লস। কিন্তু চাকরি করা বা চাকরির চিন্তা করা কোনোটাই করা যাবে না, এমনই কড়া আদেশ ছিল ওর উপর। করেছে চওড়া করে ওড়না দিয়ে সালোয়ার কামিজে। কি আশ্চর্য মানুষ, আজকের যুগেও এরা আছে। আমার মনে মনে প্রচণ্ড রাগ হতে লাগলো। ওদের বিয়েটা হওয়ার আগে আমি এমনি শান্তিনিকেতন ঘুরে এসে একটা খুব সুন্দর সালোয়ার কামিজ উপহার দিয়েছিলাম সুলতানাদিকে। সেটা হাতে নিয়ে সুলতানাদির অভিব্যক্তি দেখে আমার চাপ লেগেছিল বেশি। অথচ পরে আমাকে মধুচন্দ্রা বলেছিল সুলতানাদির খুব ইচ্ছে এগুলো পরার, কিন্তু জয়ন্তদার ভয়ে পরার কথা মাথাতেও আনতে পারে না। মধুচন্দ্রা শান্ত নরম সরম মেয়ে, গুরুজনদের অমান্য করে না বলেও এর মৌলিক অধিকারগুলো অবধি পাবে না।
মনে হচ্ছিল আমি যেন সেই বিয়ের পরের দিনটাই ফিরে গেছি। আমি একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। রেডি হ, বের হব। মধুসন্ধ্যা অবাক। কোথায় মা? আমি বললাম, নেট এক্সামের কি হলো? ভালো একটা কোচিং আছে, চল গিয়ে দেখি। কলেজে পড়ানোর যে খুব শখ মধুসন্ধ্যার ছিল, সেটা আমার ছেলে সমর নয়, বিয়ের আগেই আমাকে গল্প করে জানিয়েছিল। আর তাই পিএইচডি করতে গেলে নেট তো দিতেই হবে। মধুসন্ধ্যা বলল, কোন সাবজেক্টে? আমার সাবজেক্টে, মানে কেমিস্ট্রিতে, পার্ক সার্কাসে। কিন্তু কেন? মা, তুমি বুঝতে পারছো না। বাবা বিশাল চেঁচামেচি করবে, বলবে শ্বশুর বাড়িতে এইসব করে আমার মুখ ডোবাবি তুই। আমি কথা বাড়ালাম না। আলমারি থেকে একটা নতুন কেনা প্লাজো কুর্তির সেট বের করে পড়তে পড়তে নির্লিপ্তভাবে বললাম, ঘরে গিয়ে রেডি হয়ে নে, আর ঠিকঠাক জামা পরবি। আমি এই ব্লু ইয়েলো পরছি, তুইও এই রঙের কিছু থাকলে ম্যাচিং করে পর, খুব মানাবে। ঘন্টা দুয়েক পরে পার্ক সার্কাসের এই ইনস্টিটিউটে মধুসন্ধ্যার অ্যাডমিশন করিয়ে একটা পার্লারে গিয়ে বেশ ফ্যাশনেবল চুল কেটে পাশের একটা রেস্টুরেন্টে দুজনে মিলে পেট ভরে বিরিয়ানি সাটিয়ে যখন গাড়িতে উঠলাম, মধুসন্ধ্যার দু চোখ খুশিতে ঝলমল করছিল। বেচারি বোধহয় এই প্রথম জিন্স টপ পরেছে। এই সেটটা আমি ওকে কিনে দিয়েছিলাম, আজও প্রথম পরল। না, মেয়েটা ভালোই। আমার অনেক দিনের স্বপ্নটা পূর্ণ হওয়ার আনন্দে মেজাজটা ফুরফুর করছিল। সুবীর দুবার ফোনও করল। বলেছি পরে কল করব বলে কেটে দিলাম। রাস্তায় প্যাডেল বাঁধা দেখতে দেখতে ভাবলাম, না, আমার পুজোর প্ল্যান ভুল হচ্ছে না। কিভাবে ভণ্ডুল হবে? সব প্ল্যান মাফিকই চলছে। মধুসন্ধ্যা আইসক্রিমটা শেষ করে বলল, মা, উইকে তো 3 দিন আসতে হবে। ওই 3 দিন বাবা এলে তুমি ম্যানেজ করতে পারবে তো? এখন না হয় পুজো, পরে থেকে পুরোদমে ক্লাস চলবে। আমাদের বাড়িটা একদম বউবাজারের পেছনে, কাজেই মধুসন্ধ্যার বাবা দোকান থেকে মাঝে মধ্যেই চলে আসেন আমাদের বাড়ি। সেই জন্য মধুসন্ধ্যার ভয়টা আরও বেশি বেড়ে গেছে। আমি ভুরু কুঁচকে তাকালাম ওর দিকে। তুই চুরি করতে চাচ্ছিস নাকি? সেটা নয়, তুমি তো জানোই, একেই এত ছোট করে চুল কাটালাম, কি করে সামাল দেব ভাবছি। আমার মা অবধি বাবার বিরুদ্ধে কোনো দিন কোনো কিচ্ছু করেনি। আমি মধুসন্ধ্যাকে কথা শেষ করতে দিলাম না। আমাদের বাড়ির ড্রাইভার শ্যামলকে বললাম, শ্যামল, আহারিটোলা চলো সোজা। মধুসন্ধ্যা চমকে উঠল। মা, আহারিটোলা কেন? ওদিকে তোমার কোনো বন্ধু আছে বুঝি? আজ তো সোমবার, জানো তো বাড়িতে পুজো থাকে। এজন্যই দুপুরের আগেই বাবা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। যদি রাস্তায় দেখা হয়ে যায়। আমার মনে হলো মধুসন্ধ্যার মাথায় জোরে দুটো চাটি দিই। উফ, এত ভীতু মেয়ে আছে নাকি দুনিয়ায়? আমি বললাম, রাস্তায় দেখতে পাবে কেন? আমরা যাচ্ছি। জয়ন্তদা আর সুলতানাদি বাড়িতে ওয়েট করছেন, আমি ওদেরকে মেসেজ করে দিয়েছি। মধুসন্ধ্যা এবার প্রায় কাটা ছাগলের মতো কোকিয়ে উঠল এইভাবে, মা প্লিজ, তুমি আগে বাড়ি চলো। বাবা বাসায় এই ড্রেসে দেখলে পুঁতে ফেলবে, জাস্ট পুঁতে ফেলবে। তোমার ছেলে বিয়ের পরে পরেই বিপত্নিক হয়ে যাবে, এটা নিশ্চয়ই তুমি চাও না। প্লিজ মা, গাড়ি ঘোড়াও, বাড়িতে চলো। মধুসন্ধ্যার এ অতিরিক্ত ভয় পাওয়াটা আমার অসহ্য লাগছিল। তবু ওর কথার ধরন শুনে হেসে ফেললাম। চিন্তা নেই, পুঁতে ফেললে আমি গিয়ে আবার মাটি খুঁড়ে তোকে বের করে নিয়ে আসব। আচ্ছা, দুনিয়ার কোনো ভীতু মেয়ে, লক্ষ্মী মেয়ে উপাধি ছাড়া আর কিচ্ছু করেছে বলতো? এত ভীতু কেন তুই? পড়াশোনা শিখেছিস, যুক্তি দিয়ে কথা বলতে পারিস, যুক্তি দিয়ে বোঝা। এইসব পুরনো ধ্যান ধারণা আঁকড়ে চলা মানুষগুলো খালি ট্র্যাডিশনের অজুহাত দেয়। যুক্তি দিলেই দেখবি এরা নয় গুম হয়ে যাবে, না হয় পিছু হটবে। মধুসন্ধ্যা খুব ভয় পাওয়া তিতি পাখির মতো জানালার বাইরে চেয়ে আছে। এক্ষুনি ম্যানিকিউর করে আসা নখগুলোকে খেয়ে খেয়ে টেনশন কাটাতে শুরু করেছে। ওদের বাড়ি যখন ঢুকলাম তখন প্রায় বিকেল 4টে। আমাদের মতো এতটা পুরনো বাড়ি কিন্তু মধুসন্ধ্যাদের নয়। সোজা আয়তকার 3তলা বড় বাড়ি, সামনে গাড়ি বারান্দা আর বেশ বড় বাগান, সব মিলিয়ে মডার্ন একটা বাংলো। অথচ মানুষজন কতটা সেকেলে ভাবছিলাম আমি। ভেতরে ঢুকতে ঢুকতেই আমাদেরকে দেখে আপাদমস্তক একবার দেখে নিল। ভেতরে ঢুকে প্রথমে আমাকে, তারপর মধুসন্ধ্যাকে আপাদমস্তক দেখে ওদের পুরনো চাকর মধু প্রথমে হা হয়ে গেল, তারপর বসতে বলেই ছুটল ভেতরে। আমি মধুসন্ধ্যার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা কুলকুল করে ঘামছে। ঘামুকগে,
ভয়টা ওর আজকেই কাটাতে হবে, না হলে আরও 1000 মেয়ের মতো ওর স্বপ্নটাও কবরে চলে যাবে। মধুসন্ধ্যার বাবা মা একসাথে ঘরে ঢুকলেন। জয়ন্তবাবু এক ঝলক তাকিয়ে কেমন গম্ভীর হয়ে গেলেন। আর মাথার ঘোমটা দিয়ে শাড়ি পরা সুলতানাদি আমার প্লাজো দেখে যতটা চমকে উঠলেন, তার চেয়েও বেশি চমকে উঠলেন যখন মধুসন্ধ্যার জিন্স টপ পরতে দেখলেন। প্রাথমিক কুশল বিনিময়ের পর আমিই প্রথম কথা শুরু করলাম। জয়ন্তদা, সুলতানাদি, একটা দরকারি কথা বলতে এলাম। মধুসন্ধ্যার নেটের কোচিংয়ে ভর্তি হলো আজ। জয়ন্তবাবু ভুরু কুচকে মধুসন্ধ্যার দিকে একবার তাকিয়েই বললেন, বলুন বেয়ান, কি হয়েছে? নেটের কোচিং আবার কেন? এই এনাদের আর এক অদ্ভুত সম্বোধন। বিয়ের আগে কি সুন্দর আমাকে অমক দি তমক দি বলতেন, এখন বিয়ের পরে আমাকে আর সমীরকে বেয়াই বেয়ান ডাকতে শুরু করেছেন। অথচ সম্পর্কগুলোকে এরা কেন জটিল করেছে জানি না। আর কিছুতেই না হোক, সম্পর্ক জটিল করার ক্ষেত্রে এদের ভূমিকা যথেষ্ট। আমি মিষ্টি করে হেসে সেই আগের মতোই আমার নিজের বিয়ের পরের দিনের হাসিটা হাসলাম। বলছি, আগে একটা কথা বলুন, আপনার ছেলে টুকুন বড় হচ্ছে? ও বিয়ে করলে ওর বউ চাকরি করতে পারবে তো? জয়ন্তবাবু গুম হয়ে গেলেন। দত্তবাড়ির বউরা চাকরি করতে যায় না বেয়ান, এটা তো আপনি ভালো করেই জানেন। আমি সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ালাম। জানি। আচ্ছা ধরুন একটা মেয়ে, তার মারাত্মক মাথা, আইনস্টাইনের লেভেলের আইকিউ তার, কিংবা সাইনা নেওয়ালের মতো খেলার ট্যালেন্ট, বা ধরুন লতা মঙ্গেশকরের মতো গানের গলা। শুধুমাত্র দত্তবাড়ির বউরা বাইরে যেতে পারবে না বলে আপনি সেই মেয়েটার ভেতরের প্রতিভাটাকে নষ্ট করে দেবেন? জয়ন্তবাবু কি বলবে বুঝে পাচ্ছিলেন না। জয়ন্তবাবু কিছু বলতে যাচ্ছিলেন, আমি থামিয়ে দিয়ে বললাম, বহু আগে আমাদের সমাজ যখন ট্র্যাজেডির মধ্যে ছিল, সেটা আজও কন্টিনিউ করছে আপনাদের মতো কিছু লোক। এমন কিছু নিয়ম যদি আপনার উপর চাপিয়ে দেওয়া হয়, তা কি আপনার ভালো লাগবে? আজকালকার দিনে এগুলো কোনো ব্যাপার? একটা মেয়ে লেখাপড়া শিখেছে, দুনিয়াটাকে সে চোখ দিয়ে দেখতে চায়, নিজের পায়ে দাঁড়াবে, তার ইচ্ছা অনিচ্ছা এগুলো মেটাবে, সেটাকেই তো স্বাধীনতা বলে। বনেদি বাড়ির মেয়ে হওয়ার অপরাধে সে যদি এটুকু না পায়, তবে আইএস জঙ্গিদের সাথে আপনার পার্থক্য কী রইল? তবে আইএস জঙ্গিদের সঙ্গে আপনাদের পার্থক্য কী রইল? জয়ন্তবাবু থতমত খেয়ে আমার দিকে তাকালেন। আমি মোটেই দমলাম না। সব কিছুর একটা কারণ আছে। আগেরকার দিনের মেয়েরা বাড়িতে থাকতো, শাড়ি ঘোমটা এগুলো তবু পরে থাকা যেত। এখনকার দিনে কটা মেয়ে বাড়িতে বসে থাকে বলুন তো? আর থাকবেই বা কেন? সেখানে রোজ বেরোতে গেলে কমফোর্টেবল ড্রেস দরকার, যাতে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, তাই না? আর আমার তো মনে হয় একজন শিক্ষিত মেয়ের এইটুকু বোধ যথেষ্ট আছে, কোনটা শালীন কোনটা অশালীন, কোথায় কি পরা উচিত। আমি নিজেও তাই পড়ি, আর মধুকেও তাই পড়তে বলেছি এবার থেকে। সেদিন মধুছন্দাকে নিয়ে একটু পরে ওদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। মধুছন্দা কেমন চুপ করে বসেছিল গাড়িতে, চোখটা ছলছল করছিল। আমি নরমভাবে ওর হাতের উপর হাত রেখেছিলাম। আমি কিন্তু জয়ন্তদাকে কোনো অপমান করিনি মধু। এই কথাগুলো না বললে শুধু তুই নন, টুকুনের বউ সামনে যে আসবে, তার কাজটা আরও শক্ত হয়ে যাবে রে। কারোর চিন্তাধারা চেঞ্জ করতে গেলে তাকে বোঝাতেই হবে, এটা তো মানবি। আর চুপ করে থেকে কি পাবি বল জীবনে? যখন বুড়ো বয়সে অথর্ব হয়ে বিছানায় পড়ে থাকবি, সারা জীবনে দেনা পাওনার হিসেব কষবি, তখন আফসোস হবে না? একটু চেষ্টা করলে আমিও হয়তো কলেজে পড়াতে পারতাম, কত রেসপেক্ট পেতাম। শুধু নিজের সামান্য ভয়ের জন্য কিছুই করে গেলাম না। মধুছন্দা জলভরা চোখে আমার দিকে তাকালো। বাবা কি আর আমাদের বাড়িতে আসবে না মা? নিশ্চয়ই আসবেন, কেন আসবে না? এ কি কথা মেয়ের? আমি ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললাম। কিন্তু না, মধুছন্দার বাবা আর এলেন না। আগে যেখানে সপ্তাহে 3 দিন করে দোকানে একটু ফুরসত পেলেই হেড কর্মচারীর হাতে ক্যাশের ভার দিয়ে ছুটে চলে আসতেন, তেমন আর এলেন না। পুজো চলে এলো। পঞ্চমীর দিন আমরা আমাদের ট্রিপের ফাইনাল প্ল্যানটা করছিলাম। একাদশী থেকেই সমন্বয়ের অফিস আর সমীরের দোকান খুলে যাচ্ছে। তাই আমি আর মধু দুজনে মিলে 3 দিনের জন্য মুর্শিদাবাদ ঘুরে আসবো বলে ঠিক করছি। ভিআরএসের সময় এক গাদা টাকা পেয়েছি, সেগুলোকে নিয়ে এখন যদি একটু আনন্দ না করি আর কবে করব?
মধুর আড়ষ্টতা এতদিনে পুরোপুরি কেটে গেছে। মেয়েটা ভেতরে ভেতরে যে এতটা উচ্ছল আমি বুঝতেই পারিনি। কলেজ স্ট্রিট থেকে গিয়ে নিজের নোটপত্র বই নিজেই কিনে এনেছে, পড়াশোনাও মন দিয়ে করছে, ক্লাসটাও শুরু হয়েছে। এখন সবার সাথেইও ভালো লিঙ্ক করতে পারছে। আসলে সব মেয়েই বোধ হয় ভেতরে ভিতরে এমন, শুধু বাইরেটা নানা পরিস্থিতির চাপে তাদের খোলসের মধ্যে থাকতে হয়। সেই খোলসটা কোনো মতে খুলে দিয়ে পুড়িয়ে ফেলতে পারলেই কেল্লা ফতে। আমি খাটের উপর বসে ল্যাপটপে মুর্শিদাবাদের ভালো হোটেল খুঁজছিলাম, আর আমার একটু দূরেই চেয়ারে বসে একটি অ্যাপে ওখানকার খাবার দাবারের কি ফিডব্যাক ওটা পড়ে শোনাচ্ছিল আমাকে মধুছন্দা। এমন সময় জয়ন্তদা আর সুলতানাদি ঘরে ঢুকলেন। আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে উঠলাম। মধুছন্দা ওর শর্টস টেনে পা ঢাকার জন্য এমন নিচে নামাতে লাগলো, আমার ভয় হলো উপর থেকেই না খুলে যায় প্যান্টটা। আমি বুঝতে পারছিলাম না কি বলবো, কিন্তু পেছনে সুলতানাদি ঢোকার সঙ্গে সঙ্গে আমার মুখে একটা হাফ ছাড়া আনন্দ ফুটে উঠল। পৌষ মেলার কেনা সালোয়ার কামিজটা সুলতানাদিকে খুব ভারী সুন্দর মানিয়েছে। বদলেছে, সবই বদলায়। ধন্যবাদ।